আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আজকের আলোচনার শিরোনাম করেছে তারেক রহমানের প্রীতি, তারেক রহমানের ভীতি। তারেক রহমানের প্রীতি কেন? কারণ তার একটা পারিবারিক ঐতিহ্য আছে। পারিবারিক ঐতিহ্যটা কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে? 1971 সালে বাংলাদেশ যখন পাকিস্তানি সামরিক বাহিনীর আক্রমণে দিশেহারা, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন। তিনি সামান্য একজন মেজর ছিলেন, তার উপরে তো অনেক 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 যোগ্য লোকজন, অনেক অনেক উচ্চপদস্থ লোকজন ছিল, কিন্তু একজন সামান্য মেজর হয়ে তিনি বাংলাদেশিদের জন্য দিক নির্দেশনা দিয়েছিলেন। তার যে দিক নির্দেশনামূলক ভাষণ, সেটাই আমাদেরকে বলে যে তিনি কতটা সংগঠিত ছিলেন, কতটা দূরদর্শী ছিলেন, কতটা সাহসী ছিলেন। তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন, উই রিভোল্ট। তারপরে তিনি জেড ফোর্স বলে একটা সেক্টরের তিনি কমান্ডার ছিলেন, তিনি নেতৃত্ব দিয়েছেন সেক্টর কমান্ডার হিসেবে, বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী এই সেনা প্রধান জিয়া পরিবারের একজন অংশ, জিয়া পরিবারের প্রতিষ্ঠাতা এই জন্য বলছি কেন জিয়া পরিবার রাষ্ট্রীয় পরিমণ্ডলে তার হাত দিয়েই আসে। পরবর্তীতে তিনি 1977 সালে সিপাহী জনতার বিদ্রোহের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং জ্বালাও পোড়াও, খুন রাহাজানি, অভাব অভিযোগ, দুর্ভিক্ষের ভিতর দিয়ে যাওয়া বাংলাদেশকে তিনি উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যান, খাদ্যে স্বনির্ভর করেন। চারদিকে যেই উগ্রপন্থার যে বিকাশটা হয়েছিল অভাব অভিযোগের জন্য, সেটাকে তিনি শক্ত হাতে দমন করেন এবং দেশের লোকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। পরবর্তীতে 1981 সালে তিনি কিছু সেনাবাহিনীর বিপদগামী অফিসারের হাতে চিটাগংয়ে রাতের আধারে নির্মমভাবে খুন হন। তার 19 দফা ছিল বাংলাদেশের উন্নয়নের পথে, অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার একটা, যেটাকে বলে রোড ম্যাপ। খালেদা জিয়া 1986 সালে এরশাদ সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন, নির্বাচনের জন্য লড়াই করেছিলেন এবং তিনি এরশাদের যে পাতানো নির্বাচন, সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি। তার জন্য তাকে আপসী নেত্রী হিসাবে বাংলাদেশের জনসমাজে গ্রহণ করে নেওয়া হয়। হাসিনা 17 বছরের ফ্যাসিজমে তারেক পরিবার অথবা জিয়া পরিবার যেরকম ত্যাগ স্বীকার করেছে, যেরকম বঞ্চনার শিকার হয়েছে, সেটা বাংলাদেশে আর কখনো হয়নি। কোকো অনাদর অবহেলায় মারা গিয়েছে এবং খালেদা জিয়া তার জন্য শেখ হাসিনাকে দায়ী করেন। তারেক জিয়া লন্ডনে নির্বাসিত জীবনযাপন করেন, 17 বছর সেখানে ছিলেন। খালেদা জিয়া জেল খেটেছেন নিরপরাধে। তার বাসার সামনে বালু ট্রাক দিয়ে সামান্য কিছু পুলিশ অফিসার, পুলিশের সদস্যদের, তার দলের লোকজন পুলিশের বিরুদ্ধে দাঁড়াতে পারেনি। এই ছিল তাদের অবস্থা। তখন আমরা কি করেছি? তখন আমরা 17 বছর ধরে ফাইট করেছি। আমার বাবা 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা ছিল, আমার দাদা মুক্তিযোদ্ধা ছিল, আমার চাচারা মুক্তিযোদ্ধা ছিল। 17 বছর আমরা যেহেতু জিয়া পরিবারের জন্য, বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য ফাইট করেছি। আমার বাবা শহীদ জিয়াউর রহমানের যেহেতু চিটাগাং এলাকাতে, সুতরাং শহীদ জিয়ার আন্ডারেই তিনি কি করেছেন? ফাইট করেছেন। আমাদের পরিবার হচ্ছে বিএনপি কেন্দ্রিক পরিবার। আমরা বিএনপির জন্য 17 বছরের সংগ্রাম জারি রেখেছি। আমরা 5 বছর আগে অনলাইনে অফলাইনে সব জায়গায় জিয়া পরিবারের জন্য কথা বলতে গিয়ে চাকরি হারিয়েছিলাম হাসিনার কিছু সহযোগীদের হাত ধরে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আমরা তারেক রহমানের প্রীতি কারণগুলো বলেছি, আমরা কি করেছি সেটা বলেছি। এখন তারেক রহমানের ভীতি কেন? কারণ হচ্ছে আমরা তারেক রহমানের অনেক অনেক চোখ, অনেক অনেক চোখ।
তার ডিবি আছে, এইচবি আছে, তার দলের লোকজন আছে, তার দলের নেতাকর্মীরা আছে, তার সংগঠনের নেতাকর্মীরা আছে, তার এলাকার নানা রকমের কনস্টিটিউয়েন্সি 300 কনস্টিটিউয়েন্সির লোকজন আছে। সুতরাং আমরা যে তারেক রহমানের কাছে নমিনেশন চেয়েছি সেটা তারেক রহমান জানেন না এমন না, তিনি জানেন। আমরা তারেক রহমানের অফিসে গিয়েছি, তার নেতাকর্মীদের সাথে কথা বলে এসেছি, তার অফিসের চেয়ারপারসন, সিকিউরিটি ফোর্স, তাদের সাথে কথা বলে এসেছি একদম। তাহলে আমরা যে নমিনেশন চাচ্ছি, আমরা যে বিএনপির সাথে দেশ গঠনের কাজে অংশগ্রহণ করতে চাচ্ছি, সেটা তারেক রহমানের অগোচরে নাই। অগোচরে কীভাবে থাকবে? তিনি কি এখন যেরকম তিনি 7 স্তরের নিরাপত্তা পান, তিনি কি 10 বছর আগে তেমন 7 স্তরের নিরাপত্তা পেতেন? 17, 18, 19-এর দিকে যখন আমরা তার পক্ষে লড়াই করেছি হাটে মাঠে ঘাটে, যখন আমরা পল্টন ময়দানে, সরদ্দি উদ্যানে, ঢাকার এই প্রান্ত থেকে ওই প্রান্তে পদযাত্রা করেছি, 28শে জুলাই, 28শে অক্টোবরে সম্মুখ সমরে আমরা অংশগ্রহণ করেছিলাম। তখন কি তিনি 7 স্তরের নিরাপত্তা পেতেন? তিনি কি করতেন? তিনি লন্ডনে অনলাইনে বসে বসে নেতানেত্রীদেরকে উজ্জীবিত করতেন। এই তো তার দলের নেতাকর্মীরা বালুর ট্রাক সরাতে পারতো না, কিন্তু আমরা নেতাকর্মী ছিলাম না, আমরা সমর্থক ছিলাম। আমার পরিবারের লোকজন, আমার বাবা হয়তো দলীয় পদে ছিল। তাহলে তারেকের ভীতি কেন? কারণ আমরা অনেক দিন আগে থেকেই বিএনপির হয়ে লড়েছি হাটে মাঠে ঘাটে। সমর্থন শুধু দিইনি, আমরা হাটে মাঠে ঘাটে লড়াই করেছি। 28শে জুলাইতে, 28শে অক্টোবরে অনলাইনে অফলাইনে টিভিতে আমাদেরকে প্রচার করা হয়েছে। আনসারের কোন সদস্য কোনো একটা জার্সি পরে বিএনপি অফিসের সামনে গুলি করছে, সেগুলো নিয়ে আমরা নানা রকমের প্রচারণা চালিয়েছি 24/7, 365। তাহলে এখন যখন নমিনেশনের সময় এসেছে, এখন যখন তিনি 7 স্তরের নিরাপত্তা পান, তখন তিনি আমাদেরকে আর মূল্যায়ন করেন না। তখন তিনি চোর বাটপার কেন্দ্রিক তার যে নেতৃত্ব আছে, যারা 17 বছরের ব্যর্থ সংগ্রাম চালু রেখেছিল, একটা ভালুর ট্রাক সরাতে পারেনি, যারা 24-এর গণ আন্দোলনে পার্টিসিপেট করেনি, মানে অফিসিয়ালি তারা তো সেটাই বলেছে। আমরা ছিলাম সেখানে, শহীদ মিনারে, শাহবাগে, প্রেস ক্লাবে, অনলাইনে অফলাইনে, হাটে মাঠে ঘাটে। সুতরাং এই অবস্থায় তারেক রহমান এমপি মনোনয়ন দিচ্ছেন, নেতৃত্বের মনোনয়ন দিচ্ছেন, নানা রকম কমিটিতে মনোনয়ন দিচ্ছেন। আমরা পল্টনে যাচ্ছি, তার চেয়ারপারসনের অফিসে যাচ্ছি, আমরা নানা জায়গাতে নিগৃহীত হচ্ছি। তাহলে নমিনেশন দেওয়া শেষ হয়ে গেছে, মন্ত্রী এমপি তারা হবেন, নেতা হবেন, তারা আবার সেই লুটে পুটে খাওয়ার একটা চক্রান্তই তো করছেন। কারণ আমাদেরকে তারা কীভাবে বঞ্চিত করবেন? আমরা বলেছি যে আমরা কি করেছি, এখন আমাদের যোগ্যতাটা কি। আমরা 71-এ ফ্যামিলি যুদ্ধ করেছে, 24-এ আমরা যুদ্ধ করেছি, 5 বছর আগে আমরা চাকরি হারিয়েছি। ফ্যামিলি বিএনপি সেন্ট্রিক, বিএনপির জন্য ফাইট করেছে বাবা, অলরেডি পদধারী বিএনপির লোকজন। আমি নর্ডেন কলেজ থেকে পড়াশোনা করেছি, বুয়েট থেকে পড়াশোনা করেছি, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, আমেরিকা থেকে মাস্টার্স পিএইচডি করেছি। একটা ইউনিভার্সিটিতে লেকচারার পজিশন থেকে সর্বোচ্চ প্রফেসর পজিশনে কাজ করেছি, রিসার্চ করেছি। যোগ্যতার দিক থেকে আমাদেরকে কোন দিক থেকে তিনি অথবা বাংলাদেশ আমাদেরকে অস্বীকার করতে পারে? কিন্তু আমরা দেখেছি কি, ইউনুস আমাদেরকে মূল্যায়ন করেনি। ইউনুসের অর্থমন্ত্রী ডিমা সালাউদ্দিন আমাদেরকে মূল্যায়ন করেনি। বিএনপির যারা আছে অফিসে, বিএনপির যারা আছে চেয়ারপারসনের অফিসে, তারা আমাদেরকে মূল্যায়ন করছে না। আমাদের যে নমিনেশন চাওয়ার কথা, আমরা যেটা বলে আসছি, নমিনেশন চাচ্ছি, ফেনিয়াকে চাচ্ছি, ঢাকা 9-তে চাচ্ছি, এগুলো কি তারেক জানে না? এগুলো কি বিএনপির লোকজন জানে না? অবশ্যই জানে, কেন জানবে না? না জানার কি আছে? আমরা যে সালাউদ্দিনের সাথে দেখা করেছি সচিবালয়ে, কেউ কি জানে না? সচিব কেউ জানে না? ইউনুস জানে না? অবশ্যই জানে, কেন জানবে না? না জানার কি আছে? আমরা কি অগা ছগা কোনো ব্যক্তি? হ্যাঁ, আমরা অগা ছগা। কেন? তারা এখন যে সার্কেলে আছে, আমরা সেই সার্কেলে না। ইউনুস কি ছিল? অগা ছগা ছিল না? তারেক কি ছিল? অগা ছগা ছিল না? এখন চেয়ারে বসে গেছে, চেয়ারে বসে তারা এখন 7 স্তরের নিরাপত্তা পাচ্ছে।
নানা রকমের নীতি ঠিক করে দিচ্ছে। আলিবাবা 40 চোরের মতো নেতৃত্বে চলে আসছে। তাহলে তারেক রহমানের ভীতি কেন? কারণ তিনি সঠিক নেতৃত্বকে মূল্যায়ন করছেন না। তিনি বাংলাদেশের জন্য অবিসংবাদিত নেতা হতে পারছেন না। কেননা তার দলের যে নেতৃত্বকে তিনি এখন চুজ করেছেন, যাদেরকে কমিটিতে রাখতেছেন, যাদেরকে তিনি মনোনয়ন দিচ্ছেন, যাদেরকে তিনি নানা ইস্যুতে বাদ দিয়ে দিচ্ছেন, এগুলো সব আমাদেরকে শঙ্কিত করে। 17 মাসে বিএনপি এবং ইউনূস সংস্কার প্রশ্নে যে অবস্থান নিয়েছে, তারা আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে সংস্কার তারা আসলে তেমন করে দেখতে চায় না। কেন গণভোট কেন যাচ্ছে? গণভোটে যাচ্ছে এই কারণেই যাচ্ছে, কারণ বাংলাদেশের সমস্ত লোকজন যদি গণভোট মানে সংস্কার চায়ও, বিএনপি সেটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। খুবই স্বাভাবিক, কেননা সবার আগে হচ্ছে ব্যক্তি স্বার্থ। তারেক রহমান তার স্বার্থটা দেখবেন, তার পরিবারের স্বার্থটা দেখবেন, সেটাই স্বাভাবিক। এখন তিনি চাইবেন যে তিনি আমৃত্যু বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন, প্রেসিডেন্ট থাকবেন, তিনি আমৃত্যু দলের প্রধান থাকবেন, জিয়া পরিবার প্রধান থাকবে। দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা তিনি হয়তো কোনোভাবেই করতে চাইবেন না। সেজন্যই সংস্কারের বিরুদ্ধে তাদের অবস্থান। বাংলাদেশের সঠিক যোগ্য নেতৃত্ব উঠে আসুক, সেটা তিনি চাননি, সেজন্যই সংস্কারের বিরুদ্ধে তাদের অবস্থান। সেজন্যই বাংলাদেশের বর্তমান ইউনূস সরকারকে গণভোটে যেতে হচ্ছে। তাহলে তারেক রহমান ভীতির এটা একটা কারণ। আমরা হলফনামা দেখেছি, আমরা তারেক রহমান বলেছিল তার দেশে আসাটা তার একার ইচ্ছার উপর ডিপেন্ড করছে না। অনলাইনে অফলাইনে নানা জায়গাতে আমরা নানা রকম ডকুমেন্টেশন দেখা যাচ্ছে। সো এই সমস্ত জিনিসপত্রগুলো আমাদেরকে যেটা বলে, সততা, জিয়াউর রহমানের যে সততা ছিল সেরকম সমর্পণের সততা তারেক রহমান নিশ্চিত করতে পারেননি। তিনি বিএনপির গত সরকারে 2001 এবং 2006 যে সময়টা ছিল, সেই সময়টা হয়তো তাকে নিয়ে অনেক কিছু প্রথম আলো এবং ডেইলি স্টার প্রকাশ করেছিল। 21শে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে প্রকাশ করেছিল। বাংলাদেশের বিদ্যুতের যেই লোডশেডিং ছিল, খাম্বা তাম্বা সঞ্চালন লাইন নিয়ে যে কাহিনী ছিল, সেগুলো নিয়ে প্রচারণা ছিল। সুতরাং ইতিহাসের পুনরাবৃত্তি যদি তিনি করেন, আবার তিনি যদি 17 বছর থেকে কোনো শিক্ষা না নেন, সেটা জাতির জন্য চরম হতাশার হবে। সংস্কার তিনি চাচ্ছেন না। তাহলে 71-এ পাকিস্তান থেকে আমরা যে আলাদা হয়েছি, উন্নত বাংলাদেশের জন্যই তো আলাদা হয়েছি। আমাদের ফলাফল গত 54-55 বছরে সত্যিকার অর্থে শূন্য। আমরা কিছুই তেমন করে অর্জন করতে পারিনি। 90-তে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান যেটা হয়েছিল স্বৈরাচারের বিরুদ্ধে, সেটার ফলাফলও খুব একটা ভালো কিছু পায়নি। স্বৈরাচার দেখেছে 17 বছর। এখন 24-এর হাজার হাজার ছেলেপেলের রক্তে, হাজার হাজার ছেলেপেলে আহত হওয়ার মধ্য দিয়ে, লাখ লাখ লোকজন রাস্তাঘাটে নামার মধ্য দিয়ে, স্বাধীনতা যুদ্ধের পরবর্তী প্রচণ্ড ভয়ঙ্কর একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে 24-এ আমরা যেটা অর্জন করেছি, সেটা সংস্কার যদি বাস্তবায়ন না হয়, তারেক রহমান বা বিএনপি যদি সংস্কারের অংশী যারা আছে, বাংলাদেশের পরিবর্তনের যারা অংশী আছে, যোগ্য নেতৃত্বকে যদি তারা সামনে নিয়ে না আসে, তাহলে বাংলাদেশের জন্য ভালো কোথায় আছে? এখন তারেক রহমান কি অবিসংবাদিত নেতা হতে পারবেন কিনা? 17 বছর তিনি ত্যাগ করেছেন, জিয়া পরিবার ত্যাগ করেছে। এখন 17 বছরের যে সংগ্রামটা, সেই সংগ্রামের শেষে আমরা ছিলাম সামনে। 17 বছর আমরা ছিলাম সামনে। আমরা বিএনপির পদধারী কোনো কেউ না, তারপরে আমরা ছিলাম সামনে। আমরা হাটে মাঠে ঘাটে কথা বলেছি। বিএনপি নেতাকর্মীরা বালুর ট্রাক সরাতে পারেনি। আমরা শাহবাগে ছিলাম, শহীদ মিনারে ছিলাম, প্রেস ক্লাবে ছিলাম। আমরা চাকরি হারিয়েছি, অনলাইনে অফলাইনে ফাইট করেছি। সুতরাং তিনি যদি 24-এর গণ আন্দোলনের মুক্তিযোদ্ধাদেরকে তিনি যদি মূল্যায়ন না করেন, তিনি যদি ফেনী 1 অথবা ঢাকা 9-তে যাদেরকে মূল্যায়ন করেছেন, যাদেরকে মনোনয়ন দিয়েছেন, সেটা যোগ্য নেতা হিসাবে তিনি দিয়েছেন কিনা সেটা আমরা জানি না। তিনি কিসের বেসিসে দিয়েছেন সেটাও আমরা জানি না। আমরা যেটা জানি সেটা হচ্ছে কি, তিনি দল দেখছেন, তিনি ব্যক্তিগত অর্জন দেখছেন। তিনি আলিবাবা 40 চোরের আলিবাবার মতো হয়তো বা চিন্তা করছেন।
তিনি দেশের জন্য চিন্তা করছেন না। আমাদেরকে চিন্তা করা মানে দেশের জন্য চিন্তা করা, দলের জন্য চিন্তা করা, তার নিজের জন্য চিন্তা করা। তার জন্য লোক তো কথা বলতে হবে, দলকে তো নেতৃত্ব দিতে হবে, দেশকে তো নেতৃত্ব দিতে হবে। তাহলে তার আশেপাশে যদি চোরতন্ত্র থাকে, ক্লিপ্টোক্রেসি থাকে, জনগণ কার উপর আস্থা রাখবে? তার দল যদি চোর ডাকাত দিয়ে ভর্তি থাকে, জনগণ কার উপর আস্থা রাখবে? দেশের নেতৃত্ব যদি চোর ডাকাত দিয়ে 17 বছরের ব্যর্থ নেতৃত্ব দিয়ে পরিচালিত হয়, জনগণ কার উপর আস্থা রাখবে? তাহলে আমরা নেতৃত্বে আসা, সামনে আসা মানে হচ্ছে তারেক জিয়া নিজেই এগিয়ে যাওয়া, তার দল বিএনপি এগিয়ে যাওয়া, বাংলাদেশ এগিয়ে যাওয়া। এখন তিনি আমাদেরকে না করেছেন, তার মানে বাংলাদেশে তিনি কাকে হাঁ করবেন? হাঁ করার মতো কে আছে? হাঁ করার মতো কে আছে? কোন ক্যাটাগরিতে তাকে আপনি হাঁ বলবেন? তাহলে তারেক রহমান কি বাংলাদেশের মাহাথির হতে পারবেন, অথবা আব্দুর রশিদ মাকতুম, অথবা লি কুয়ান ইউ? নাকি তিনি সেই 2001 থেকে 2006 যে তারেক ছিলেন, সে তারেকই থেকে যাবেন? বিএনপি কি গণতান্ত্রিক মুক্তি সংগ্রামে, অর্থনৈতিক মুক্তির সংগ্রামে জাতিকে নেতৃত্ব দিতে পারবে, নাকি সেই পুরনো বস্তা পচা জিনিসপত্রই থেকে যাবেন? জিয়াউর রহমান উত্তরসূরি হিসাবে তিনি কি সঠিক যোগ্যতা প্রমাণ করতে পারবেন, নাকি ব্যক্তি স্বার্থে সে পঙ্কিল ছোট কলঙ্কিত একজন মানুষ হিসেবে থেকে যাবেন? আমরা সেটা জানি না, তবে সেটা আমরা অতি শীঘ্রই জানবো। আমরা কার্যকলাপ যেটা আমাদের বলছে সেটা হচ্ছে তিনি সফল হতে চেষ্টা করছেন না। তিনি ফ্যাসিজম থেকে সুপার ফ্যাসিজমের দিকে যাচ্ছেন, বাকশাল থেকে তিনি সুপার বাকশালের দিকে যাচ্ছেন। তিনি বাংলাদেশে আসার পরে থেকে যে ম্যাজিকটা দেখিয়েছেন, সেটা বেসিক্যালি হিটলারের সময় যেরকম ম্যাজিক ছিল ওইরকম ম্যাজিক টাইপের কিছু একটা। 24-এর গণ আন্দোলনের নেতৃত্ব দানকারী এনসিপির যে নেতৃবৃন্দ, অথবা আমাদের মতো যোগ্য নেতৃবৃন্দ, আমাদেরকে তারা মূল্যায়ন করছেন না কোনোভাবেই। আমরা দেখেছি ছাত্র সমাজ, বাংলাদেশের লোকজন সেটাকে ভালোভাবে নিচ্ছে না। সো যারা তারেক রহমান আসাতে, তারেক রহমানের কার্যকলাপকে 2001 থেকে 2006-তে কলঙ্কিত করেছিল, অধ্যায় বলে প্রচার করেছিল, তারাই এখন তাকে নিয়ে মাতিয়ে উঠছে। কারণ তারা হচ্ছে সমাজের এলিট অংশ, যারা টিভি, মিডিয়া, পত্র পত্রিকা এগুলো কন্ট্রোল করে, যারা ব্যবসা বাণিজ্য, ব্যাংক এগুলো কন্ট্রোল করে, যারা মুনাফাদারি, যারা লুটেরা, যারা মজুদদার, তারা এগুলা নিয়ে ব্যস্ত আছে। সুতরাং তারা আবার ক্ষমতার অংশী হতে চায়, তারা আবার বাংলাদেশকে লুটে পুটে খেতে চায়। তাহলে তারেক রহমান কি বাংলাদেশের অবিসংবাদিত নেতা হতে পারবেন কিনা? তারেক রহমানকে সেটা হতে হলে তার আশেপাশের যে ক্লিপ্টোক্রেসি চোরগুলো আছে, একটু একটু করে সেগুলোতে পরিবর্তন আনতে হবে। যোগ্যতম লোকদেরকে ওখানে একটু একটু করে জায়গা দিতে হবে। ব্যর্থ যে নেতৃত্বগুলো আছে তাদেরকে একটু একটু করে সরাতে হবে। যদি তিনি সেটা না পারেন, চোরতন্ত্র, হাসিনা কি চুরি করেছে সামনে, তার থেকে যদিও বাংলাদেশে চুরি করার মতো তো কোনো কিছু থাকবে না। বাংলাদেশের অর্থনীতিটা 3-6 করে গ্রোথ ছিল, দেশি বিদেশি লোকজন ঋণ দিত। এখন তো বাংলাদেশ সে ঋণটাও পাবে না, ঋণের বিষয়টা অলরেডি জর্জরিত। এতদিন দেশে বিদেশে বাংলাদেশের লোকজন গার্মেন্টসে নানা জায়গাতে কাজ করেছে, এখন তো সেগুলো আর থাকবে না। কেন? অর্থনীতির উৎকর্ষের যুগে, টেকনোলজির উৎকর্ষের যুগে সেই জিনিসটাও আর থাকবে না। নেতৃত্বের মধ্যে যোগ্যতা না থাকলে, কথা বলার মতো লোকজন না থাকলে, বিদেশি লোকজনের সাথে কথাও বলতে পারবে না। কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ সেটাও জানতে পারবে না। হাসিনার নেতৃত্ব খারাপ ছিল, সে গণতন্ত্র দেয়নি, সে ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছিল, সে ভোটকে না করেছিল। কিন্তু তার যে অ্যাডভাইজার, তারা যারা ছিল, তারা তো যোগ্য ছিল, সেখানে খুব বেশি সন্দেহ থাকার কথা না। এখন তারেক রহমান যদি শুধু চোর দিয়ে চোরতন্ত্রের প্রতিষ্ঠা করে থাকে, সেক্ষেত্রে বাংলাদেশের ভাগ্যে প্রচণ্ড কালো মেঘ ছাড়া অন্য কিছুই নাই। প্রচণ্ড রকমের ঘূর্ণিঝড় সামনে আছে।
কেন 24-এ যারা নেতৃত্ব দিয়েছে, 24-এ যারা সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, যে ইউনিভার্সিটিগুলোতে ছাত্ররা যেভাবে ছাত্র দল বা বিএনপির বিপক্ষে যাচ্ছে, শিবির বা পরিবর্তনের অংশীদের পক্ষে যাচ্ছে, সেটা ভালো জিনিস না। অথবা বাংলাদেশের পুলিশ প্রশাসন যেভাবে তারেক রহমানের পক্ষে নগ্ন প্রচারণা চালাচ্ছে, নগ্ন পক্ষপাতিত্ব করছে, হলফনামায় কোশ্চেন করছে না, নমিনেশনকে কোশ্চেন করছে না, ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিয়ে দিচ্ছেন, যোগ্য প্রতিনিধিত্ব করার সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, সেগুলো আমাদেরকে যেটা বলে বাংলাদেশে নির্বাচনের নামে নতুন করে একটা ভাগাভাগি নির্বাচন, ক্ষমতার ভাগাভাগির দিকে বাংলাদেশ যাচ্ছে। তাহলে 71, 90, 2024 সব কিছু ব্যর্থ হওয়ার পথে, বাংলাদেশ এগিয়ে যাওয়ার পথে কিছুই করছে না। তাহলে সেজন্যই বলেছি তারেক রহমানের প্রীতি আছে, তারেক রহমানের ভীতি আছে। আপনাদের কি মতামত জানাবেন, ভালো থাকবেন।